আমার স্বামী রোজ শহর থেকে আমার জন্য ভাত নিয়ে আসতো, আর আমি সেটা খুব ভালোবেসে খেয়ে নিতাম। কিন্তু তারপর আমি অজ্ঞান হয়ে যেতাম। সকালে যখন জ্ঞান ফিরতো তখন আমার সারা কাপড় ভিজে থাকতো। একদিন আমি ওর নিয়ে আসা পানটা ফেলে দিই আর অজ্ঞান হয়ে যাবার ভান করে শুয়ে থাকি। তারপর আমার স্বামী আমার সাথে যা করে সেটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কারণ বিয়ের প্রথম রাতে আমি লাল রঙের নাইটি পরে স্বামীর ঘরে যাই, যাতে আমার স্বামী আমার দিক থেকে চোখ ফিরাতে না পারে। আমি একটা গ্রামের মেয়ে। এই নাইটিটা আমাকে আমার এক বন্ধু দিয়েছে, যা শহরে বিয়ে হয়েছে। সে আমাকে স্বামীকে হাতে রাখার অনেক রকম কৌশল বলেছে। আমার স্বামী সোহান ঘরে ঢুকে আমার নাইট স্যুটটা দেখে থমকে দাঁড়ায়। ও তো আমাকে গ্রামের একটা সাধারণ মেয়ে ভাবে। সুহানের সামনে নাইটি পরে থাকতে আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু এখন ও আমার স্বামী আর আমাকে ওর মন জয় করতেই হবে। আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আর আজকের রাতটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। যখন ঘনিষ্ঠ হবার সময় এগিয়ে আসছিল আমার বুক ধড়ফড় করতে লাগলো। সুহান আমার কাছে আসে আর আমার হাতটা ধরে বলে, তোমাকে খুব সুন্দর দেখতে। ওর এই একটা কথা আমার জীবনটা আরো রঙিন করে দেয়। সুহান তার পকেটের ভেতর হাত দেয়। আমি ভাবলাম ও হয়তো আমাকে বিয়ের প্রথম রাতে কোনো উপহার দেবে, কিন্তু ও যখন পকেট থেকে হাত বার করলো আমি অবাক হলাম। আমি দেখলাম ওর হাতে একটা পানের কৌটো। সুহান সেই কৌটোটা খুলে আর বলে, আজ বিয়ের প্রথম রাতে আমি নিজের হাতে তোমাকে মিষ্টি পান খাওয়াবো। সুহানের কথা শুনে আমার মুখে হাসি ফুটে ওঠে। ও বলে যে ও শুধু আমার জন্য শহর থেকে এই পান বানিয়ে এনেছে। ও ভালোবেসে এই পানটা আমাকে খাওয়ায়, আর আমিও খুশি হয়ে খেয়ে নেই। পানটা খুব মিষ্টি ছিল। সুহান আমার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে থাকে, আর আমি নিজেও জানি না আমি কখন ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়িতে 11টা বাজছিল। আমার জামাটা পুরো ভিজে গেছিল। আমি ভাবতে লাগলাম যেই রাতের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, সেই রাতে আমি কি করে ঘুমিয়ে পড়লাম। তারপর আমার সুহানের কথা মনে পড়লো। কে জানে ও কি মনে করলো কি না। আমার জামাটা ভিজলো কি করে? সুহান ঘরে ছিল না। আমি চটপট জামা কাপড় স্নান টান করে তৈরি হয়ে নিলাম। আমি যখন চুল আঁচড়াচ্ছিলাম তখন সুহান ঘরে ঢুকে। তার মেজাজ খুব খারাপ ছিল। সে কোনো কথা বলল না। আমি যখন ওর সাথে কথা বলার চেষ্টা করি ও খুব রেগে যায়। এটা আমার অসহ্য লাগে। আমি ঠিক করলাম আমি যেভাবেই হোক ওর রাগ ভাঙাবো। ও ঘর থেকে চলে যাওয়ার পর আমার মাসি, যে এখন আমার শাশুড়ি, আমার ঘরে আসেন। আমার চোখে জল দেখে উনি জিজ্ঞেস করেন, কি হয়েছে বৌমা? আমি বললাম যে আমি সুহানকে রাগিয়ে দিয়েছি মা। মা বলে, আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি। কিন্তু আমি মাসির হাত ধরে তাকে অনুরোধ করি সেজন্য সুহানকে কিছু না বলে, না হলে ও আরও রেগে যাবে। আমার কথা শুনে মাসি চুপ করে যায় আর বলে, ছোট ছোট ব্যাপারে অভিমান করো না। কয়েকটা দিন সুহানের সাথে থাকলে তুমি ওর স্বভাবটা খুব ভালো করে বুঝতে পারবে। আমি মাসির কথা শুনে মনে জোর পাই। মা বাবার আদরের মেয়ে হবার সাথে সাথে আমি মাসিরও খুব আদরের। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমার বিয়ে যেন মাসির ছেলে সুহানের সাথেই হয়। আমার যখন 15 বছর বয়স হয় তখন মাসি আমার সাথে দেখা করতে আসে আর আমাকে মিষ্টি মুখ করায়। আমি খুব খুশি ছিলাম, কারণ মাসি আমাকে খুব ভালোবাসতো। তাই মা বাবাও এই বিয়েতে আপত্তি করেনি। সুহান শহরে একটা ভালো চাকরি করে। সে সকালবেলা কাজে বেরিয়ে যায় আর রাতে বাড়ি ফিরে। ছেলের রোজগারের টাকা দিয়ে মাসি গ্রামে একটা বড় বাড়ি তৈরি করে। আমার আর সুহানের অনেক বছর দেখা হয়নি, কারণ ও বেশিরভাগ সময় শহরে থাকতো। যখন বাড়ি আসতো তখন আমাদের গ্রামে আসার সময় পেত না। আমাদের বিয়ে ঠিক হবার পরেও ও আমার সাথে দেখা করতে আমার গ্রামে আসেনি। এটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জাগে। একদিন যখন মাসি আমাদের সাথে দেখা করতে আমাদের গ্রামে আসে তখন আমি তাকে কথায় কথায় জিজ্ঞেস করি যে সুহান কেন আমাদের গ্রামে আসে না। মায়ের কানে যখন এই কথাটা যায় তখন মা আমাকে একটা চড় মারে আর বলে, তো লজ্জা করে না নিজের হবু স্বামীকে নিয়ে সব প্রশ্ন করতে?
মাসি মুচকি হেসে বলে, কেন আসবে না? ওর যখন সময় হবে ও নিশ্চয়ই আসবে। ওর গায়ে এখন শহরের হাওয়া লেগেছে, আজকাল খুব কম কথা বলে। ও আর আগের মতো নেই, খুব গম্ভীর হয়ে গেছে। মাসির কথা শুনে মা বলে, যখন ছেলেদের উপর সংসারের দায়িত্ব এসে পড়ে তখন তারা এরকম গম্ভীর হয়ে যায়। আমার মেয়ের এখনো বুদ্ধিশুদ্ধি হয়নি, যা মনে আসে তাই জিজ্ঞেস করে বসে। মা রেগে আমার দিকে তাকায় আর আমি ওখান থেকে উঠে নিজের ঘরে চলে আসি। মাসি চলে যাওয়ার পর মা আমাকে অনেক কথা শোনায়। মা কত কিনা বলল, কিন্তু আমার কোনো কথাই কানে এলো না, কারণ আমি তখন নিজের জ্ঞানে মগ্ন ছিলাম। আমি এই ভেবে খুশি ছিলাম যে আমার হবু স্বামী একজন শহরের লোক। শহরে গিয়ে থাকা আমার অনেক দিনের ইচ্ছে। মাসি বিয়ের জোগাড় যন্ত্র করার জন্য 1 বছর সময় নেয়, আর এই 1 বছর আমি শুধু স্বপ্ন দেখতে থাকি। তখন কি আর আমি জানতাম যে একদিন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। সুহানের সাথে আমার বিয়ে সব রীতিনীতি মেনে খুব ধুমধাম করে হয়। বিয়ের পর আমি মায়ের থেকে বিদায় নিয়ে সুহানের সাথে মাসির গ্রামে চলে আসি। মাসি আমাকে পেয়ে খুব খুশি ছিল, কিন্তু বিয়ের প্রথম রাতে ঘুমিয়ে পড়ার জন্য সুহান আমার উপর খুব রেগে গেছিল। সে সারাদিন আমার সাথে কথা বলেনি। আমি সারাদিন ওর পিছন পিছন ঘুরতে থাকি, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না। সুহান ছাদে গিয়ে বসে রইল, আর গ্রামের মেয়েদের ছাদে যাওয়া বারণ, তাই আমি ওর পিছন পিছন ছাদে যেতে পারিনি। ও রাতের বেলা ঘরে আসে, তখন আমি খেদে খেদে চোখ ফুলিয়ে ফেলেছি। ও আমার পাশে এসে বসে আর বলে, আমাকে ক্ষমা করে দাও। আমার খুব মাথা গরম হয়ে গেছিল। কাল আমি তোমার কাছে বসেছিলাম আর তুমি এমনভাবে ঘুমালে যে তোমাকে আমি কতবার ডাকলাম, কিন্তু তুমি উঠলে না, তাই আমি রেগে গেছিলাম। আমি জানতাম যে দোষটা আমারই, তাই আমি সুহানের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর ওকে কথা দিলাম যে এরপর থেকে এমনটা আর কোনো দিন হবে না। ও খুশি হয়ে আমার লম্বা চুলের প্রশংসা করতে লাগে। আমি ভাবি, সুহান সারাদিন এত রেগেছিল, আর এখন হঠাৎ আচরণ এমন বদলে গেল কি করে? ও আজ আবার মিষ্টি পান বার করে আমাকে খাওয়ায় আর বলে, পান খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যায়, তোমার সুন্দর ঠোঁটটা আরও সুন্দর হয়ে ওঠে। এখন মিষ্টি করে ও কথাটা বলে যে আমি লজ্জায় লাল হয়ে যাই। সুহান আমার হাতটা ধরে কিছু একটা বলছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাই। আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি দুপুর 12টা বাজছে। আমি চটপট উঠে বসলাম। আমার মনে হলো সুহান নিশ্চয়ই আজ আবার খুব রেগে গেছে, কিন্তু এটা কিছুতেই বুঝতে পারছি না যে রাতে আমার এত গভীর ঘুম কী করে আসছে। আমার জামা কাপড় পুরো ভিজে গেছিল, আমার শীত করছিল। আমি স্নান টান করে যখন ঘরের বাইরে গেলাম তখন দেখি সুহান আমার মাসিকে বলছে, তুমি এ কেমন মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো? এর তো ঘুম থেকে ওঠার কোনো সময় ঠিক নেই, এর সাথে আমি সারা জীবন কী করে কাটাবো? ও এটাও জানে না যে গ্রামের মেয়েদের সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম করতে হয়। তুমি 7 সকালে উঠে বাড়ির সব কাজ করছো, আর উনি মহারানী মতন ঘুমাচ্ছেন। এরকম চলতে থাকলে আমি আর বেশি দিন তোমার বোনজিকে এই বাড়িতে রাখবো না। এসব কথা শুনে আমি একটু ঘাবড়ে যাই। আমি ভাবিনি যে আমার স্বামী এতটা কঠিন হতে পারে। আমার আর দাঁড়িয়ে এরপরের কথাগুলো শোনার মতন সাহস হলো না। আমি রান্নাঘরে চলে গেলাম। মাসি সত্যি সকাল থেকে উঠে অনেক কাজ করেছে। রান্নাঘরটা পুরো পরিষ্কার ছিল, আর দুপুরের খাবারটাও বানানো হয়ে গেছিল। আমি সুহানের সাথে সাথে মাসির চোখেও খারাপ হয়ে যাচ্ছি। আমার নিজের উপর খুব রাগ হয়। কে জানে আমার কি হয়েছে। আমি সারা ঘর ঘুরে দেখি, বাড়ির সব কাজ সেরে শেষ হয়ে গেছে। তাই হয়তো সুহান আজ একটু বেশি রেগে গেছে। সুহান ছাদে চলে যায়, কারণ সে জানতো আমি তার পিছন পিছন ছাদে যেতে পারবো না। আমি সারাদিন খুব কান্নাকাটি করি। যেই সুখের জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করেছি, আমি সেটা পেয়েছি, কিন্তু নিজের দোষে সেটাকে হারাচ্ছি। না আমি সুহানের কাছাকাছি আসতে পারছি, না ওর মন জয় করতে পেরেছি। আজ ওর কথা শুনে আমি ভালো করে বুঝতে পেরেছি যে আমি আর কোনো ভুল করলে ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে। গ্রাম থেকে বারবার আমার মায়ের ফোন আসছিল। মা বলছিল 1 সপ্তাহের জন্য আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে। বিয়ের নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েদের 1 সপ্তাহের জন্য তাদের বাপের বাড়ি গিয়ে থাকতে হয়, কিন্তু আমি যেতে চাইছিলাম না, কারণ সুহান আমার উপর এমনিতেই রেগেছিল। তার উপর যদি আমি
বাপের বাড়ি চলে যাই, তাহলে ও হয়তো আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। রাতের বেলা সুহান করে আসে। আমি অবাক হয়ে গেলাম এই দেখে যে ও হঠাৎ এত ভালো কী করে হয়ে গেল। আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করে, তোমার মা কেন ফোন করেছিল? আমি সব কথা ওকে বলি। ও বলে, ভালো কথা, তুমি চলে যাও, না হলে তোমার মা বলবে আমি তোমাকে যেতে দিচ্ছি না। কাল থেকে আমার অফিস শুরু হয়ে যাবে। আমি ভোরবেলা বেরিয়ে যাব আর রাতে বাড়ি ফিরব। তুমি 1 সপ্তাহ ওখানে খাটিয়ে এসো আর মাকেও তোমার সাথে নিয়ে যাও। আমার সুহানের থেকে দূরে থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু আমার সাহস হচ্ছিল না ওকে বলার। তাই আমি রাজি হয়ে গেলাম। ও আবার মিষ্টি পান বার করে আমার মুখে ঢুকিয়ে দেয় আর বলে, তুমি এটা আস্তে আস্তে খাও, কোনো তাড়া নেই। এটা শহর থেকে আনা খুব ভালো পান। এটা খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যাবে আর তুমি খুব সুন্দর দেখাবে। সুহানের এরকম পরিবর্তন আমাকে অবাক করে দেয়। ও বাইরে যতটা কঠিন, ভিতরে ততটাই নরম। ও ভালোবাসতে জানে, আর ওর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমার ভুলের জন্যই ও রেগে যায়। সুহান বলে, আমি মাকে বলে আসছি, তুমি কাল তোমার গ্রামে যাবে, ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো। সুহানের কথা শুনে আমি মুচকি হাসলাম। মনে মনে ঠিক করলাম আজ আমি কিছুতেই ঘুমাবো না, এখানে বসে ওর জন্য অপেক্ষা করব। মায়ের কাছে যাওয়ার আগে আমি আমাদের মধ্যে সব দূরত্ব মিটিয়ে নিতে চাই। আমি তাড়াতাড়ি আমার নাইটিটা পরে নিলাম। কাছে আমার ছবি দেখে আমি অবাক হলাম। ও ঠিক বলেছিল, আমার ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে। আমি বিছানায় বসে সুহানের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সুহানের ফিরে আসার আগেই আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 11টায় যখন আমি চোখ খুললাম, তখন সুহান কাজে বেরিয়ে গেছে। ও অনেক ভোরবেলা বেরিয়ে যেত, কারণ শহর পৌঁছতে 2 ঘন্টা লাগতো। আমার কান্না পাচ্ছিল। আমার বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনও আমি সুহানের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারিনি। ও রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি বুঝতে পারছি না আমার জামা কাপড়ে তো ভিজে গেল কী করে। আমি যখন ঘর থেকে বেরিয়ে এলাম, তখন দেখলাম মাসি গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। মাসি আমাকে দেখে বলে, সুহান তো বেরিয়ে গেছে, এখন আমাদেরকে গ্রামের জন্য রওনা দিতে হবে। আমি মাসির সাথে গ্রামে রওনা দিলাম, কিন্তু আমার মনটা সুহানের সাথে শহরে চলে গেছিল। আবার আমার ওর সাথে 1 সপ্তাহ পর দেখা হবে। আমার বাড়ির লোকেরা আমাকে দেখে খুব খুশি হয়। সব থেকে বেশি খুশি হয় আমার ছোট বোন। সারা গ্রাম জেনে গেছিল যে আমি বাড়িতে আসছি, তাই গ্রামের মহিলারা একজুট হয়ে আমাকে দেখতে আসে। আমাদের এক প্রতিবেশীর মেয়ে অনিতার বিয়ে ছিল। সে আমার খুব ভালো বন্ধু ছিল। আমার সুহানের কথা বারবার মনে পড়ছিল। একটা অদ্ভুত ব্যাপার হলো, যবে থেকে আমি মায়ের কাছে এসেছি তবে থেকে আমার একেবারে ঘুম আসছে না। আর সুহানের বাড়িতে আমার রোজ রাতে ঘুম চলে আসতো। আমি জেগে থাকার অনেক চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। হয়তো আমার সুহানের জন্য মন খারাপ হচ্ছে, তাই আমি এখানে ঘুমাতে পারছি না। মেহেন্দির দিন আমাদের পাড়ার মাসির ছেলের মুকেশ শহর থেকে আসে বোনের বিয়ে দেখতে। সে ছোটোবেলা থেকেই এই গ্রামে যাতায়াত করত। সে আমাকে দেখে আমার পিছন পিছন ঘুরতে থাকে। তার নজর সব সময় আমার উপর ছিল, আর এটা মনে হয় আমার মাসিও লক্ষ্য করেছিল। আমার খুব ভয় লাগছিল। এমনিতেই এখন সুহান আর আমার সম্পর্ক ভালো নয়, তার উপর যদি মাসি এসব দেখে তাহলে আমার আর ওই বাড়িতে জায়গা হবে না। তাই আমি বিয়ের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসছিলাম, কিন্তু মুকেশ আমার পিছু নেয় আর রাস্তায় আমাকে থামিয়ে বলে সে আমাকে ভালোবাসে। আমি যদি চাই তাহলে সে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। আমি রেগে গিয়ে তাকে বলি যে আমার বিয়ে হয়ে গেছে, এরপর থেকে যেন সে এরকম কথা আর না বলে। আমার কথা শুনে মুকেশ বলে, শহরে আমার অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, আমি তোমাকে খুব সুখে রাখবো। তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আমার সাথে চলো। আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি। আমি কি আর জানতাম যে তোমার 16 বছর বয়সে বিয়ে হয়ে যাবে। আমি তাকে বলি সে আজ যা বলেছে আমি শুনেছি, কিন্তু এরপর যেন সে ওই রকম কথা মুখে না আনে, কারণ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর তার একটা ভুলের জন্য আমার বদনাম হয়ে যেতে পারে। মুকেশ তখন ফিরে যায়।
কিন্তু আমার পক্ষে অনিতার বিয়ে থাকা মুশকিল হয়ে পড়েছিল। মুকেশ খুব জেদ ধরেছিল, লুকিয়ে লুকিয়ে তার ফোনে আমার ফটো তুলছিল। যেমন তেমনভাবে একটা সপ্তাহ কাটিয়ে আমি মাসির সাথে শ্বশুরবাড়ি ফিরে আসি। সুহান মনে হয় আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এসেছে। আমরা দুপুরে বাড়িতে গিয়ে পৌঁছাই। তখন সুহান বাড়িতেই ছিল। সুহানকে দেখে আমি খুব খুশি হই। আমি নিজের জিনিসপত্র রাখতে নিজের ঘরে যাই, আর সুহান তার মায়ের সাথে কথা বলতে তার ঘরে চলে যায়। আমিও ভাবলাম কিছুক্ষণ মাসি আর সুহানের সাথে বসে গল্প করে আসি, তারপর বাড়ির কাজকর্ম সারব। তাই আমি ঘরে জিনিসপত্র রেখে মাসির ঘরের দিকে যাই। মাসির ঘরের বাইরে থেকে তার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে আমার ঘর ভাঙার লোক আর কেউ নয়, আমার নিজের মাসি। মাসি সুহানকে বলছিল, আমি তোকে বলে গেছিলাম যে আমি ফিরে আসার আগে ডিভোর্সের কাগজপত্র তৈরি করে রাখতে, কিন্তু তোর কোনো খেয়াল নেই। আমি নিজের চোখে দেখেছি তোর বউ কত ভুল কাজ করে, কিন্তু তুই দেখেও না দেখার বান করিস। সুহান বলে, মা আমার পক্ষে ওকে ছেড়ে দেওয়া সম্ভব নয়, ও আমার স্ত্রী, আমি ওকে ভালোবাসি। ও হাজারটা ভুল করলেও আমি ওকে আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। সুহান আমাকে ভালোবাসার কথা বলতে থাকে, আর মাসি আমার নিন্দা করতে ব্যস্ত হয়ে পড়ে। আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। মাসি আমাকে কত ভালোবাসে, এই বাড়ির বউ করে এনেছে, সে কেন আমার ডিভোর্স করাতে চাইবে? আর সুহান, যাকে আমার খুব কঠিন মনে হয়েছিল, সে বলছে সে আমাকে ভালোবাসে। আমার হয়ে তার মায়ের সাথে ঝগড়া করছে। আমার মনটা খুব অস্থির হয়ে ওঠে। রাতে যখন সুহান আমার ঘরে আসে, তখন আমার পান খেতে একদম ইচ্ছেই করছিল না। আমি পানটা ওর হাত থেকে নিয়ে নিলাম। যখন মাসি ওকে কিছু কাজের জন্য ডাকে, তখন ও ঘরের বাইরে বেরিয়ে যায়। আমি পানটা একটা কোণায় লুকিয়ে ফেলি। আমার তো কোনো ঘুম পায়নি, তাই আমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ি। যখন সুহান ঘরে আসে, তখন আমি যা সব দেখলাম তা আমার কাছে অবিশ্বাস্য। সুহান একটা পুরো কলসির জল আমার গায়ে ঢেলে দেয়, কিন্তু আমি চোখ খুললাম না। আজ আমি পুরো ব্যাপারটা বুঝতে চাই। সুহান কারুক একটা নাম ধরে ডাকে আর তাকে বলে, ভেতরে এসো। ও পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে। তারপর একটা সুন্দর দেখতে মেয়ে আমার ঘরে ঢুকে আর এসে আমার কাঠে সুহানের পাশে বসে। তারপর ওরা দুজনে খুব ঘনিষ্ঠ হতে শুরু করে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার গোটা গা ভিজে গেছিল আর আমি ঠান্ডায় কাঁপছিলাম। আমি উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে দুজনে ভয় ভয় চোখে আমার দিকে তাকায়। আমি সুহানের দিকে তাকাই। তখন আমার এত রাগ হচ্ছিল যে আমার প্রাণ থেকে সব ভয় দূর হয়ে গেছিল। আমি সুহানকে বলি, আমাকে সত্যি কথা বল, এই মেয়েটাকে আর পারে কি এমন মেশানো থাকতো যার জন্য আমি অজ্ঞান হয়ে যেতাম? তুমি কেন করলে এটা আমার সাথে? আমাকে কেন ঠকালে? আমি একের পর এক প্রশ্ন করতে থাকি। আমার মধ্যে দিয়ে একটা জোর বয়ে যায়। সুহান মাথা নিচু করে বলে, এই মেয়েটা আমার স্ত্রী। তোমাকে বিয়ে করার 2 দিন আগে আমি ওকে বিয়ে করে এই গ্রামে নিয়ে এসেছি। আমি কখনো তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু আমার মা জোর করে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সুহান বলে, তোমার সাথে বিয়ে আটকাতে আমি 2 দিন আগে সীমাকে বিয়ে করে আনি, যাতে মা বাধ্য হয়ে তোমার সাথে আমার বিয়ে ভেঙে দেয়। কিন্তু মা আমার কথা শুনে না। মা আমার উপর চাপ দেয় আর বলে সীমাকে ডিভোর্স দিয়ে দিতে। সুহান সীমাকে ছাদের করে রেখে দেয়, কারণ সে জানতো গ্রামের মেয়েরা ছাদে যায় না। তাই সে জানতো আমি কখনো ছাদে যাব না। ও ইচ্ছে করে পানে ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যাতে আমি ঘুমিয়ে পড়ি আর ও আমারই ঘরে সীমার সাথে সময় কাটাতে পারে। সীমা শহরে মডেলিং করতো, তাই মায়ের মতো চরিত্র ভালো নয়। তাই মা বারবার আমাকে বলতো ওকে ডিভোর্স দিতে। কিন্তু সীমা আমার প্রথম আর শেষ ভালোবাসা। মা আমাকে আত্মহত্যা করার ভয় দেখিয়েছিল, তাই আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে সুহান সীমাকে ছাড়া থাকতে পারবে না। ও আমাকে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে আমার বলার মতন কিছুই ছিল না। আমি বুঝতে পারি যে সেদিন দুপুরে মাসি সুহান আর সীমার ডিভোর্সের কথা বলছিল, যার আমি অন্য মানে করেছিলাম। আমার এই অবস্থার জন্য সুহান একা দায়ী নয়, আমার মাসিও দায়ী। মাসি সব জানতো যে তার ছেলে অন্য কাউকে ভালোবাসে আর তাকে সে বিয়েও করে ফেলেছে। তারপরেও সে জোর করে তার সাথে আমার বিয়ে দেয়।
কিন্তু আমি এমন একটা লোকের সাথে সারা জীবন কাটাতে পারবো না যে অন্য কাউকে ভালোবাসে আর যার জন্য সে আমাকে ঘুমের ঔষধ খাওয়াতে পিছুপা হয় না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম আর মাসিকে নমস্কার করে নিজের গ্রামের দিকে রওনা দিলাম। মাসি আমাকে অনেক আটকানোর চেষ্টা করে। মাসি বলে যে সুহান সীমাকে ছেড়ে দেবে আর পুরোপুরিভাবে তোর হয়ে যাবে, কিন্তু আমি এমন একটা মানুষের সাথে থাকতে পারবো না যে আমাকে ভালোবাসা দিতে পারবে না। আমি মা বাবাকে বলে সুহানের সাথে ডিভোর্স নিয়ে নিলাম। আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে, তারা কখনোই চায় না আমি এমন একটা লোকের সাথে সংসার করি। পাড়ার মাসির থেকে মুকেশ খবর পায় যে আমার বিয়ে ভেঙে গেছে, তাই সে বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়ির লোকেদের আমার বাড়িতে পাঠায়। কিন্তু আমি তাদেরকে বলে দিই যে আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন আরও পড়াশোনা করতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। সব বৈবাহিক সম্পর্ক যে সফল হবে তার কোনো মানে নেই, কিন্তু কারোর বিয়ে অসফল হওয়া মানে এই নয় যে সেই মানুষটাও অসফল হবে। আমার বিয়ে ভেঙে যাওয়ার পর আমি জীবনে সফলতা পাই, পড়াশোনা করে ভালো রেজাল্ট করি আর জেলায় আমার গ্রামের মুখ উজ্জ্বল করি। আমি আমার সমস্ত বোনেদের আর মেয়েদের বলছি